দেখা যাবে বিশালের বলে দেখা যাবে হ্যাঁ দাদা লাগবে না মোবাইলটা আচ্ছা তাহলে আমরা শুরু করি তোমরা ভালো আছো সবাই জি স্যার, আপনি কেমন আছেন? আছি আমিও ভালো আছি আচ্ছা তোমাদেরকে যে আচ্ছা আমি তোমাদেরকে একটু আগে প্রথম যে স্লাইড গুলো দিয়েছিলাম সেটা আসলে ভুল স্লাইড চলে গেছিল এখন যেটা দিয়েছি সেটা হচ্ছে পিডিএফ তোমাদের যে ম্যাটেরিয়ালস গুলো আছে ম্যাটেরিয়ালস গুলো পিডিএফ ফর্মে আসলে ইনফ্যাক্ট আমি যেই এই তোমাদের জন্য যেই পাওয়ার পয়েন্ট স্লাইড রেডি করেছিলাম সেই স্লাইডটা ভুল করে অন্য নামে সেভ করাতে আমার আরেকটা কোর্সের সাথে মার্জ হয়ে গেছে মানে তোমাদেরটা ওখানে মিস পোস্টিং হয়ে গেছে সেজন্য আমি তোমাদের যে ম্যাটেরিয়ালস যেটা আছে সেটা থেকে আমি আবার শুরু করছি তোমরা কি আমার এই যে পিডিএফ ফাইল যেটি আমি শেয়ার করলাম সেটা কি দেখতে পাচ্ছ জি স্যার আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ তাহলে আমরা
গতকাল যেখানে শেষ করেছিলাম আমরা ওখান থেকে আবার শুরু করি। আমরা গতকাল বলেছিলাম যে তোমাদের সিলেবাসে আমরা অনেক কিছুই আছে আমরা যেগুলো খুব দরকার, মানে অর্থাৎ যেহেতু মাইনর কোর্স যে হিসাবে যেগুলো না পড়লেই নয়, যেগুলোকে আমরা স্ট্রেস একটু বেশি দিতে চাই সেগুলোই আমরা বেশি করে পড়বো। তো সেই হিসেবে আমরা ডিটারমিনেশন অফ মডুলি যেগুলো আছে সেখান থেকে আমরা দুটোকে আমরা চুজ করছি। একটা হচ্ছে ডিটারমিনেশন অফ ইয়াং মডুলাস, সেটা আমরা গত ক্লাসে ডিটেল আলাপ করেছিলাম, কিন্তু তোমাদেরকে কিন্তু যে এই এক্সপ্লেনেশন যেগুলো সেই টেকনিক সেগুলো কিন্তু নিচ থেকে লিখতে হবে। একই রকম ভাবে আমরা আরেকটা জিনিস বলেছিলাম, সেটা ডিটারমিনেশন অফ রিজিডিটি মডুলাস। তো এটি অনেকগুলা ওয়ে আছে, আমরা গত ক্লাসে বলেছিলাম যে অনেকগুলা মেথড আছে, অনেকগুলা টেকনিক আছে বের করবার। আমরা একটা সহজ জিনিসকে নিয়েছি এবং সেটাই তোমাদের জন্য আমরা রাখছি, সেটি হচ্ছে যদি কোনো ওয়্যার জাতীয় যদি কোনো কিছু হয়ে থাকে, সে আমরা যে কোনো একটা ইলেকট্রিক বডি সেটা যদি ওয়্যার আকারে থাকে, তাহলে সেই ওয়্যারকে আমরা সেই ওয়্যার দিয়ে আমরা ওই এলিমেন্টের ডিজিটি মডুলাস কিভাবে বের করতে পারি, সেটা অনেকগুলা টেকনিক আছে। একটা টেকনিক আমরা নিয়েছি টরশনাল পেন্ডুলাম মেথড। এই মেথডটা খুব সিম্পলি আমরা ইভেন টেবিলের উপরে করা যায় এবং আমাদের ইনফ্যাক্ট আমাদের ফার্স্ট ইয়ার ল্যাবে এগুলো আছে। আমরা গত ক্লাসে বলেছিলাম এটি ডেফিনিশনটা লিখতে হবে না, যেহেতু আমাদের ওই পেন্ডুলাম নিয়ে আমাদের তোমাদের কোনো কথা নাই, শুধুমাত্র এই থিওরিটা অর্থাৎ ডিটারমিনেশন টেকনিকে যদি আমাদের থিওরি লাগে, থিওরি পড়বার জন্য আমাদের এই ছবিটা আমাদের লাগবে। তো সেই ছবিটা লাগবে বলে আমাদের ডেফিনিশনটা এখানে চলে এসছে। অর্থাৎ যদি কোনো সিলিন্ডারিক্যাল রড বা ডিস্ক যদি হেভি, অবশ্যই হেভি লাগবে, কারণ সেটা যে ওয়্যারটা থাকবে সেই ওয়্যারটাকে কিন্তু টান টান করে রাখতে হয়। তো যদি একটা হেভি সিলিন্ডারিক্যাল রড বা ডিস্ক যদি আমরা কোনো একটা ফাইন ওয়্যার, তাহলে ফাইন ওয়্যার মানে হচ্ছে যে ওয়্যারটা আসলে আমরা ডিজিটি মডুলাস বের করব, সেই ওয়্যারটা যদি ফাইন থাকে, সূক্ষ্ম থাকে, এবং সেটার একটা এন্ড যদি ফিক্সড পয়েন্টে যদি লাগানো থাকে, তখন এটাকে আমরা বলি টরশনাল পেন্ডুলাম, মানে ব্যাবর্তন পেন্ডুলাম, মানে সে টর্ক সৃষ্টি করে। তাহলে সেটা আমরা গত ক্লাসে বলেছিলাম। তাহলে আমরা যেটি আজকে আমাদের লাগবে হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা যেটা আমরা করেছি, সেটা হচ্ছে আমরা গত ক্লাসে বলেছিলাম রিজিডিটি মডুলাস সিম্বল এক এক সময় এক এক নরমালি এন অথবা ইটা ইউজ করে। এই এক এক বইতে একরকম ইউজ করে, তবে মোরলেস বেশিরভাগ লোকজন এন অথবা ইটা ইউজ করে। n is equal to 8 phi il t square r to the power 4। তাহলে আমরা এগুলো আমরা বলেছি কি কি। i হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া, মোমেন্ট অফ ইনারশিয়া বাংলা জড়তার ভ্রামক, এটা আমরা জানি। তারপরে r হচ্ছে, এখানে আমরা স্মল r দিয়েছি, r মানে হচ্ছে আমরা যে ওয়্যারটা নিব সেই ওয়্যারটার রেডিয়াস। তারপরে হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়াতে যেহেতু আমরা জানি মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে গেলে আমাদের যে ফর্মুলা লাগে, ইট ডিপেন্ডস অন শেপ অফ দা বডি। সেই আমরা যে সিলিন্ডারকে শেপ নিয়েছি সেটা হচ্ছে হাফ এম আর স্কয়ার, প্রোভাইডেড দিস আর শুড বি আপার কেস। আপার কেস আমরা নরমাল, তোমাদের ম্যাথ যেহেতু তোমরা নরমাল কনভেনশন হচ্ছে যদি ছোট মান হয় তাহলে আমরা লোয়ার কেস ইউজ করি, বড় মান যদি হয় তাহলে সেটাকে আপার কেস ইউজ করি। তাহলে সেই হিসাবে তারটা যেহেতু আমরা বলেছি ফাইন ওয়্যার, তাহলে ওই তারটাকে এক্সপ্রেস করবার জন্য আমরা স্মল আর দিই। আর যখন সিলিন্ডারিক্যাল শেপের আমরা যে ডিস্ক বা রড বলেছি, যেটি বলেছি সেটি যেহেতু বড়সড়, তাহলে সেটির রেডিয়াসকে আমরা আপার কেসের আর ইউজ করি। আর এম যেটি, এটি হচ্ছে সিম্পলি হচ্ছে ওই যে সিলিন্ডারকে যে সিলিন্ডারটা নিলাম সেই সিলিন্ডারটার ভর। তাহলে আই গেল, এল গেল, আর গেল, সরি আর এল হচ্ছে আমরা যে সিলিন্ডারটা নিলাম, সিলিন্ডারের যে পয়েন্টটা আমরা তারটাকে যে আটকালাম, সেই পয়েন্ট থেকে যে পয়েন্ট থেকে সাসপেন্ড করলাম মানে ঝুলালাম, তাহলে ঝুলন বিন্দু থেকে ওই সিলিন্ডারের যে পয়েন্ট সেই পয়েন্ট পর্যন্ত হচ্ছে দৈর্ঘ্য। আর টি হচ্ছে পিরিয়ড। তাহলে পিরিয়ড কেন? যেহেতু পিরিয়ড মানে কি, অর্থাৎ এটি প্রতি সেকেন্ডে যতটা দোলন দেয়, না সরি, একটা পূর্ণ দোলনের জন্য যে সময় লাগে। পিরিয়ড মানে হচ্ছে দোলনকাল, দোলনকাল মানে হচ্ছে সময়, অর্থাৎ দোলনের সময়। ইনফ্যাক্ট একটা পূর্ণ দোলনের জন্য যে সময়। অ্যাজ ইউজুয়াল তোমরা যেরকম পেন্ডুলাম কাজ করে, আমি জানি স্কুল কলেজ নিশ্চয় তোমরা কাজ করেছো, হয়তো
সিম্পল পেন্ডুলাম কিংবা কম্পাউন্ড পেন্ডুলাম নিয়ে কাজ করেছে, অর্থাৎ একটা পূর্ণ দোলনের জন্য যে সময়। সিম্পল পেন্ডুলাম কিংবা কম্পাউন্ড পেন্ডুলাম অথবা ক্যাটার্স পেন্ডুলাম তোমরা যদি এক্সপেরিমেন্ট করে থাকো, তাহলে নিশ্চয়ই একদিক থেকে ঝুলিয়ে, কোথাও ঝুলিয়ে কোনো পয়েন্টে ঝুলিয়ে সেটাকে একদিকে লেস দেন 4 ডিগ্রি অ্যাঙ্গেল করে ছেড়ে দিয়েছো, তারপর সেটা দুলতেছিল। তাহলে একটা যে জায়গা থেকে তুমি হিসেব করেছো এই জায়গা থেকে শুরু করে যদি আবার একই সময় পর্যন্ত আসে, তখন এটাকে আমরা পূর্ণ একটা দোলন বলি। তাহলে হয়তো তুমি 20টা দোলন নিয়েছো অথবা 10টা দোলন নিয়েছো, 10 দিয়ে ভাগ দিয়েছো, একটা দোলনের সময় পেয়েছো। তো এখানেও একই রকম, এটা যেহেতু সিলিন্ডারকে শেপ, এটাকে আমরা রোটেট করতে হয়, অর্থাৎ এটি নর্মালি আমরা এটাকে একটু রোটেট করে ছেড়ে দিই। একটু রোট মানে আমরা এটাকে ধরে নিয়েছি লেস দেন 60 ডিগ্রি, একটু রোটেট করে ছেড়ে দিই, তখন সেটা নিচ থেকে দুলতে থাকে। তো এরকম যে এরকম পেন্ডুলাম তোমরা যেরকম পেন্ডুলাম আগে করে আসছো অথবা না করে আসলে একই রকম, যে এটি যে জায়গা থেকে ধরবা একই জায়গায় থেকে যে আবার আগের জায়গায় আসতে একটা যদি আসার জন্য যে সময় লাগে, তখন সেটাকে আমরা বলি একটা পূর্ণ দোলন। ওকে, তাহলে এটি হচ্ছে আমাদের থিওরি পর্যন্ত আমরা তো এখন দিয়ে দিলাম। তাহলে এরপর তুমি এক্সপ্লেনেশন যেটা লিখবা সেটার জন্য একটু খাতায় একটু নোট লিখে রাখো, এগুলা নিচ থেকে লিখতে হবে। তাহলে নিচ থেকে কি লিখতে হবে? তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে n is equal to 8πIL over t square r to the power 4। তাহলে এক এক করে আসি। তাহলে এক এক মানে হচ্ছে, তাহলে যে আমরা যদি i বা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করি, তাহলে এটির ফর্মুলা আমাদের দেয়া আছে, এটির ফর্মুলা হচ্ছে হাফ mr স্কয়ার। তাহলে লিখবা যে আমরা যে কোনো একটা ব্যালেন্স নিয়ে আমরা ওই যে সিলিন্ডারটা আছে অথবা ডিস্ক যেটি আছে সেটির ভর নিব। তাহলে যে কোনো ব্যালেন্সে আমরা সেই ভরটা নিয়ে নিলাম। ওকে, এরপর হচ্ছে আমরা এই সিলিন্ডারটার রেডিয়াস বের করব। তাহলে সিলিন্ডার রেডিয়াসটা কিভাবে বের করবা? সিলিন্ডারটা যেহেতু বড় সড়ো, তখন আমরা সিলিন্ডারের রেডিয়াসটা বের করবার জন্য আমরা ভার্নিয়ার ক্যালিপার্স ইউজ করব। তাহলে ভার্নিয়ার ক্যালিপার্স দিয়ে আমরা এই সিলিন্ডারের রেডিয়াসটা বের করব। ভার্নিয়ার ক্যালিপার্স মানে এটি তোমরা কেউ কেউ এটাকে আমরা ভার্নিয়ার ক্যালিপার্স বলি, স্লাইড ক্যালিপার্স বলি। তাহলে ভার্নিয়ার হচ্ছে সায়েন্টিস্টের নাম, তাই সেটিকে ভার্নিয়ার ক্যালিপার্স বলে, অথবা স্লাইড ক্যালিপার্স মানে সেটা একদিক থেকে আরেকদিকে স্লাইড করা যায়, স্লাইডিং করা যায়, একদিক থেকে আরেকদিকে যাওয়া যায়, এই জন্য এটাকে স্লাইড ক্যালিপার্সও বলে। তাহলে এটি ভার্নিয়ার ক্যালিপার্স দিয়ে আমরা এই সিলিন্ডারটার রেডিয়াস বের করব। 2 নাম্বার অপশন দেখলাম। তাহলে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের হয়ে গেল। তাহলে আই মান পেলাম। তারপরে এল এর মান কিভাবে বের করবো? তাহলে এল এর মান বের করবার জন্য আমরা শুধুমাত্র একটা মিটার স্কেল দিয়ে সিম্পলি ঝুলন বিন্দু থেকে সিলিন্ডার পর্যন্ত যেই লেন্থ, সেই লেন্থটা মেপে নিব। তাহলে এটা আমরা যে কোনো একটা মিটার স্কেল দিয়ে আমরা মেপে নিতে পারি। তাহলে উপরে যা কিছু আছে আমরা সবগুলো হয়ে গেল। তাহলে নিচে কি আছে? নিচে আছে টি স্কোয়ার আর স্মল r টু দি পাওয়ার 4। তাহলে টি স্কোয়ার কিভাবে নির্ণয় করবো? তাহলে টি স্কোয়ার হচ্ছে দোলনকাল। তাহলে আমরা একটা দোলনের সময় বের করব। তো এইটা তুমি একটু তোমরা নিচ থেকে একটু এক্সপ্লেন করে লিখতে পারো যে দোলনকালটা কিভাবে নির্ণয় করবা। তাহলে সাপোজ তুমি 5টা বা 10টা, কারণ একটা দোলন একটার জন্য ঠিক এক্স্যাক্টলি একটা দোলনকাল বের করা হচ্ছে কঠিন। এই জন্য আমরা প্র্যাকটিক্যালি আমরা যেটি করি সেটা হচ্ছে আমরা 10টা, 15টা, 20টা অথবা 5টা এরকম নিয়ে যতটা নিলাম তত দিয়ে ভাগ দিই। তাহলে সেটা একটু গুছিয়ে লিখে নিবা যে দোলনকালটা আমরা বের করব। দোলনকাল মানে, তো এখানে দোলনকালের সংজ্ঞা, দোলনকাল মানে হচ্ছে একটা পূর্ণ দোলনের জন্য যে সময়, সেটা হচ্ছে দোলনকাল। তাহলে এই দোলনকাল আমরা বের করব। এটি করবো যেন তোমরা একটু টেকনিক্যালি একটু লিখে নিবা। এটি হয়তো 5টা, 10টা অথবা এরকম একটা দোলনের নিয়ে আমরা একটা দোলনের সময় নির্ণয় করব। তাহলে এটি দোলনকাল হয়ে গেল। এরপর হচ্ছে স্মল আর। তাহলে স্মল আর কি? স্মল আর হচ্ছে আমরা ওই যে তার যেটি আছে সে তারের রেডিয়াস বের করব। তাহলে তার রেডিয়াস কিভাবে বের করবো? তাহলে আমরা আগে সিলিন্ডারের রেডিয়াস বের করেছি আমরা ভার্নিয়ার ক্যালিপার্স দিয়ে, কিন্তু তারটা হচ্ছে খুব সূক্ষ্ম। তাহলে এটাকে আমরা ফাইন ওয়্যার বলেছি ডেফিনিশনে। তাহলে ফাইন ওয়্যার যদি হয় তাহলে আমরা এই রেডিয়াসটা বের করব স্ক্রু গজ দিয়ে। তাহলে এই যন্ত্র কি ইউজ হলো? তাই যন্ত্র হচ্ছে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবার জন্য ব্যালেন্স দিয়ে আমরা সেটির মাস বের করব, রেডিয়াস বের করব হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার্স দিয়ে, এল হচ্ছে দৈর্ঘ্য বলে দিতে হবে, এটি হচ্ছে ঝুলন বিন্দু থেকে সাসপেন্ডেড বিন্দু থেকে যে সিলিন্ডার পর্যন্ত পয়েন্ট, সিলিন্ডারকে যে বিন্দুতে আসলে ইনফ্যাক্ট
সেটি আমরা হুক করি সেটা। তাহলে এটি মিটার স্কেল দিয়ে করলাম। টি হচ্ছে টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড তো হচ্ছে অর্ডিনারি তুমি যে কোনো স্টপ ওয়াচ দিয়ে করে নিতে পারো। তাহলে স্টপ ওয়াচ দিয়ে আমরা টাইম পিরিয়ড বের করব, আর হচ্ছে তারের রেডিয়াসটা বের করব স্ক্রু ওয়াচ দিয়ে। সবগুলো মান যদি আমরা এই ইকুয়েশনে বসিয়ে দিই, দেন ফাইনালি উইল গেট দ্য ভ্যালু অফ রিজিডিটি মডুলাস। কিসের? অফ ওয়্যার। তাহলে অফ ওয়্যার মানে হচ্ছে আসলে ইনফ্যাক্ট ওই ওয়্যারটা কোন এলিমেন্ট দিয়ে বানানো হয়েছে সেটির রিজিডিটি মডুলাস বের করা। তাহলে এই এক্সপ্লেনেশনটা একটু তোমরা নিজ থেকে একটু লিখে নিবা, যে আমরা তারের রেডিয়াস বের করার জন্য স্ক্রু গজ ইউজ করব, ভার্নিয়ার ক্যালিপার্সের আমরা সিলিন্ডার অথবা ডিস্কের রেডিয়াস বের করবার জন্য আমরা ভার্নিয়ার ক্যালিপার্স ইউজ করব, লেংথ বের করার জন্য হচ্ছে মিটার স্কেল, মাস বের করার জন্য ব্যালেন্স, টাইম পিরিয়ড বের করার জন্য হচ্ছে স্টপ ওয়াচ। সবগুলো মান যদি আমরা বসাই তাহলে একটা ইকুয়েশন নাম্বার দিয়ে দিবা, সেই এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। 1 নম্বর ইকুয়েশন বসালে আমরা ওই তারের রিজিডিটি মডুলাস, সকল ওই তারের উপাদানের রিজিডিটি মডুলাস আমরা বের করতে পারবো। তাহলে এটি হচ্ছে এই কোনো বস্তুর কোনো তারের উপাদানের রিজিডিটি মডুলাস বের করার একটা ওয়ে, যেটাকে আমরা বলি টর্জনাল পেন্ডুলাম মেথড। একটু খাতায় লিখে রাখো, এটাকে আমরা আবার এটাকে কেউ কেউ বলে এটাকে হচ্ছে ডাইনামিক মেথড। তাহলে একটু লিখে রাখো, এই মেথডটাকে অল্টারনেটিভ নাম হচ্ছে ডাইনামিক মেথড। তাহলে কোনো কোনো বইতে পাবা এটা ডাইনামিক মেথড। কেন ডাইনামিক মেথড? ডাইনামিক মানে হচ্ছে গতিশীল, মানে হচ্ছে যে আমরা যে টাইম পিরিয়ড বের করি, অর্থাৎ আমরা যে এটাকে এই দোলন নিয়ে আমরা যে অসিলেশন নিয়ে যে আমরা টাইম পিরিয়ড বের করি, এই জন্য এটা মুভমেন্ট করে আমরা করি বলে এটাকে ডাইনামিক মেথড বলে। তাহলে এটা হচ্ছে ডাইনামিক মেথড। তাহলে ডাইনামিক মেথড যখন বলেছি তাহলে নিশ্চয়ই স্ট্যাটিক মেথডও আছে। তাহলে আমরা স্ট্যাটিক মেথড আলাপ করবো না, কারণ স্ট্যাটিক মেথড এটি বের করা যায় এবং সেটি ইনফ্যাক্ট আমাদের ফার্স্ট ইয়ার ল্যাবও আছে। স্ট্যাটিক মেথডও করা যায়, ডাইনামিক মেথডও করা যায়। তো ডাইনামিক মেথডটা হচ্ছে একেবারে ইজিয়েস্ট। এই জন্য তোমাদের জন্য রইলো যে রিজিডিটি মডুলাস বের করবার ওয়ে হচ্ছে অনেক ওয়ে। তাহলে আমাদের জন্য যে একটা মেথড হচ্ছে সেটা হচ্ছে ডাইনামিক মেথড বা টর্জনাল পেন্ডুলাম মেথড। তাহলে একটু প্রশ্ন লিখে রাখো। তাহলে প্রশ্নটা কিভাবে আসতে পারে? আমরা তো এখানে শুধুমাত্র ছোট হেডলাইন লিখলাম ডিটারমিনেশন অফ রিজিডিটি মডুলাস। তোমরা একটু প্রশ্ন লিখে রাখো। তাহলে প্রশ্ন হতে পারে এরকম: ডিটারমাইন দ্য রিজিডিটি মডুলাস অফ এ ওয়্যার, determine the rigidity modulus of a wire by either torsional pendulum method or dynamic method. তাহলে এটি হচ্ছে rigidity modulus বের করবার আরেকটা, মানে স্যার প্রশ্নটা আর বলেন একটু। ডিটারমাইন আগে দেওয়াল লেখা থাকবে হাউ টু ডিটারমাইন, হ্যাঁ, মানে অর্থাৎ ডিটারমাইন দ্য rigidity modulus of a wire by ডাইনামিক মেথড অর টর্জনাল পেন্ডুলাম মেথড। যেহেতু এটা থিওরি, তাহলে ডিটারমাইনের আগে আমরা কিছু লিখে দিব যে কিভাবে ডিটারমাইন করা যায়, কিন্তু যখন এটা যদি তোমাকে ল্যাবে দিতাম তাই তখন আমরা সরাসরি এইটুকু লিখতাম। কিন্তু তোমাদের যেহেতু থিওরি, তাহলে আমরা অর্থাৎ আমরা বলবো যে এক্সপ্লেইন বা হাউ টু ডিটারমাইন আগে এইরকম লাগিয়ে দিব। ঠিক আছে স্যার এক্সপ্লেনেশন কাজের যে পর্যায়গুলো এগুলো 1 2 3 নাম্বার মানে নাম্বারিং করে দিতে হবে নাকি একবারে লিখলেই হবে? নাম্বারিং করতে হবে না, এটি নাম্বারিং করতে হবে না। এটি তুমি নাম্বারিং করে দিলেও পারো, নাম্বারিং না করলেও পারো। অর্থাৎ আমার এই মূল যেহেতু এই এই অর্থাৎ এই টার্মগুলো আমাদেরকে বের করতে হবে, তাহলে এই টার্মগুলো তোমার যে কোনো ভাবে আসলেই হলো। এটি নাম্বারিং হোক, এটি স্টেপ মানে এটি লাইনের পরে লাইনে আসুক, অথবা সিম্পলি স্টেটমেন্টে আসুক, অথবা এক প্যারাগ্রাফ আসলেও চলবে। জি স্যার। ঠিক আছে রহমত? জি স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে আমরা এই
ডিটারমিনেশন যেখানে আছে তাহলে আমি ডিটারমিনেশন তো আমি গত ক্লাসে বলেছি ডিটারমিনেশন মানে হচ্ছে আসলে এক্সপেরিমেন্টালি আমরা কিভাবে বের করতে পারি। তো তোমাদের তো হচ্ছে থিওরি মানে অর্থাৎ আমরা যদি আমি এক্সপেরিমেন্ট করতে চাই, অর্থাৎ রিয়েল যদি আমি এই এক্সপেরিমেন্টালি সেগুলো করতে চাই, কাগজে কলমে হাতে কলমে আমি করতে চাই, তাহলে আমরা কিভাবে করতে পারি, অর্থাৎ তাহলে আমাদেরকে থিওরি প্লাস কিভাবে করে সেটা শুধু এক্সপ্লেন করলেই চলবে। এবার এখানে আমাদেরকে নিউমেরিক্যাল কোনো ভ্যালু বসাতে হবে না। কিন্তু যদি সেটা প্র্যাকটিক্যালি করতে হতো তাহলে আমরা এখন যেটা আই মান বললাম তাহলে আই মানটা ওখানে বসাতে হতো, তারপরে রেডিয়াস যেগুলো বললাম রেডিয়াসের মান বসাতে হতো, দোলনকালের পিরিয়ড বা টাইম পিরিয়ড বা দোলনকাল সেটার মান বসাতে হতো, এবং সেটা মান বসালে পরে সবগুলো মান যদি বসাতাম তখন সেটা রিয়েলি এক্সপেরিমেন্টালি করা হতো। ওকে, তাহলে এই দুটো এক্সপেরিমেন্ট এই দুটো ডিটারমিনেশনে পড়বে, একটা হচ্ছে রিজিডিটি মডুলাস আর নাম্বার 2 হচ্ছে ইয়াং মডুলাস। এই দুটোই তোমাদের জন্য হচ্ছে এই তোমাদের জন্য আমাদের এই পরীক্ষাতে এই দুটো যে কোনো একটা থাকবে। যদি থাকে, যদি ডিটারমিনেশন যদি এই প্রশ্ন আসে তাহলে এদের ইয়াং মডুলাস অর ডিজিটি মডুলাস। তো প্রোভাইডেড যে এখানে আমি অনেক কিছু লিখি নাই এবং আসলে লেখা সম্ভব না, তোমরা এগুলো একটু কষ্ট করে নিজ থেকে লিখে নিবা, নিজের মতো করে লিখে নিবা, এই কোনো ব্যাপার না, শুধুমাত্র বেসিক ইকুয়েশনস ঠিক রাখতে হবে। ইন এডিশন যে তুমি যে জিনিসটা বের করবে সেটা প্রপারলি লিখতে হবে। অর্থাৎ আমরা এখানে কিছুই বের করবো, আমরা যা বের করবো আমরা মোমেন্টাম ইনার্শিয়া বের করবো। ওকে ফাইন, মোমেন্টাম ইনার্শিয়া বের করতে গেলে আমাদের এটির মাস লাগবে, এটির রেডিয়াস লাগবে, তাহলে আমরা কোন যন্ত্র দিয়ে মাস বের করবো, কোন যন্ত্র দিয়ে রেডিয়াস বের করবো। তাহলে এখানে যেহেতু দুইটা আর ব্যাপার আছে, তাহলে একটা হচ্ছে ওয়ারের, একটা হচ্ছে সিলিন্ডারের। তাহলে নিশ্চয়ই সিলিন্ডারটা অনেক বড়, তুমি এটা স্ক্রুয়েবল যে কোনোভাবেই পারবে না, তাহলে আমাদের লাগবে হচ্ছে স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার ক্যালিপার্স। এই তাহলে এটি হচ্ছে রিজিডিটি মডুলাস। আমরা ওখানে যেটি আমরা বাল্ক মডুলাস পড়েছিলাম, তাহলে বাল্ক মডুলাস যেটি জাস্ট এটি কম্প্রেসিবিলিটি আমি দিয়েছি, আর কখনো কখনো কম্প্রেসিবিলিটি এই টার্মটাও আসে। কম্প্রেসিবিলিটি মানে হচ্ছে ইনফ্যাক্ট জাস্ট ইনভার্স অফ বাল্ক মডুলাস। এগুলো নিশ্চয় তোমরা এসএসসি লেভেলে পড়ে এসছো, আমি আর কোন দিকে গেলাম না। অর্থাৎ রিসিপ্রোকাল অফ বাল্ক মডুলাস ইজ কম্প্রেসিবিলিটি অবভিয়াসলি যে কোনো সাবস্টেন্স বা ম্যাটারের। তাহলে ওই আমরা যেখানে বাল্ক মডুলাস আমরা জানি, বাল্ক মডুলাস মানে হচ্ছে যদি আমরা আয়তনকে আমরা ধরে নিই, তাহলে জাস্ট আয়তন গুণাঙ্কের উল্টা যদি করো, রিসিপ্রোকাল করো, সেটাকে আমরা কম্প্রেসিবিলিটি বলি। ওকে, আর এখানে আমরা জাস্ট সিম্পল একটা ছবি, এটা আমি ছবি মানে হচ্ছে এটি ছবিটা আমি হাইফাই ফিজিক্স থেকে নিয়েছি। এটা সুন্দর ছবি আছে, সুন্দর ছবিতে বাল্ক মডুলাস আমরা তো বলি হচ্ছে মডুলাস মানে হচ্ছে এই স্ট্রেস ডিভাইডেড বাই, যখন আমরা বলি স্ট্রেন, তাহলে স্ট্রেস মানে হচ্ছে এটি তো ফোর্স পার ইউনিট এরিয়া আমরা সবকিছু করি, কিন্তু বাল্ক মডুলাস ইনফ্যাক্ট আমরা আসলে প্রেসারটাকে নিই। তাহলে স্ট্রেস আর প্রেসার সেম, আর হচ্ছে নিচে যেটি লিখেছি অর্থাৎ প্রেসার চেঞ্জ ইন প্রেসার সোকল ইনফ্যাক্ট প্রেসার। তাহলে প্রেসার মানে কি, প্রেসার মানে হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া। সেই ছবিটার ভিতরে একটা প্রেসার ইমপ্লাই করা হলো, তাহলে ইমপ্লাই যদি করা হয় তাহলে এখানে একটা ভলিউম আগে আছে, সেই ভলিউমটা ভি আছে যেটা ডট লাইন দিয়েছে। যখন এই প্রেসার অ্যাপ্লাই করা হলো তাহলে প্রেসার অ্যাপ্লাই করার পরে ভলিউমটা চেঞ্জ হয়ে গেল, ভলিউম চেঞ্জ হয়ে গেছে ভি প্রাইম হলো, মানে হচ্ছে ভলিউম চেঞ্জ হচ্ছে ডেল ভি হলো। তাহলে ডেল ভি মানে হচ্ছে এটি আগে কতটুকু ছিল এখন কতটুকু হলো, চেঞ্জ ইন দ্য ভলিউম। তাহলে অবশ্যই আমরা বলেছি সেটা হচ্ছে কম্পারেটিভ চেঞ্জ। তাহলে কম্পারেটিভ চেঞ্জ মানে হচ্ছে বাল্ক মডুলাসের অরিজিনাল ডেফিনিশন ডেল ভি ওভার ভি। তাহলে এটি বাল্ক মডুলাস, জাস্ট এটি যদি আমরা রিসিপ্রোকাল করে দিই উইল গেট দ্য কম্প্রেসিবিলিটি। আচ্ছা, এখন তুমি একটু খাতায় একটু নোট লিখে রাখো। আমি তোমাদেরকে যে ম্যাটেরিয়ালস পাঠিয়েছিলাম সেই ম্যাটেরিয়ালস আমি ওখানে এই যে ক্যান্টিলিভারের যে ডেফিনেশন দিয়েছিলাম, আসলে ক্যান্টিলিভারের ডেফিনেশনটা আমি ক্যান্টিলিভার ডেফিনেশন ওখানে কমপ্লিট করতে পারি না, আমি আসলে লিখে ফেলেছি সেটা বিমের ডেফিনেশন। তাই তোমাদের কাছে যে ম্যাটেরিয়ালস আমি আগে পাঠিয়ে দিয়েছি ওখানে হেডলাইনে ক্যান্টিলিভার যেটি ছিল, ক্যান্টিলিভারের পরে যে ডেফিনেশনটি দিয়েছি সেটা আসলে ক্যান্টিলিভারের ডেফিনেশনটা শেষ হয়নি, আসলে আমি বিমের ডেফিনেশনটা ওখানে দিয়েছিলাম। তাহলে বিম কাকে বলে, তোমাদের কিন্তু ব্যান্ডিং বিম আছে, আমরা অত ডিটেলস এখানে পড়বো না। তাহলে বিম কাকে বলে, বিম হচ্ছে এই ডেফিনেশনটা আমি তোমাদেরকে যেটি দিয়েছি ওখানে, তাহলে ওখান থেকে একটু কারেক্ট করে নিবা, যেখানে ক্যান্টিলিভার লিখে দিয়েছিলাম সেই ডেফিনেশনের উপরে হেডলাইনটা লিখবা বিম।
অথবা তোমরা এখান থেকে লিখে নিতে পারো অথবা স্ন্যাপশট নিয়ে নিতে পারো। তাহলে বিম মানে হচ্ছে, আমি এখানে যেটুকুন লিখেছি এটি জাস্ট আমি উইকিপিডিয়া থেকে নিয়েছি। তাহলে a beam is a rod or bar of uniform cross section of homogeneous material। তাহলে এটি হতে পারে রড, এটি হতে পারে বার, এবং এটি অবশ্যই এটির প্রস্থচ্ছেদ মানে হচ্ছে যদি তুমি এটিকে মাঝখান দিয়ে কোথাও স্লাইস টাইস কিছু করো, এই ক্রস সেকশন মানে হচ্ছে এটির ইনফ্যাক্ট এটি দেখতে কেমন, অর্থাৎ দেখতে কেমন মানে হচ্ছে তুমি যদি এটিকে ধরো মনে করো তোমার কাছে একটা শসা আছে, তুমি মাঝখান দিয়ে কাটলা, তাহলে কেটে তুমি এটাকে একটা স্লাইস করে মানে ক্রস সেকশন করলা, তাহলে এটি ইউনিফর্ম ক্রস সেকশন, মানে ক্রস সেকশন আসলে ইনফ্যাক্ট এরিয়া। হ্যাঁ, তাহলে এটির এই ক্রস সেকশনটা এই প্রস্থচ্ছেদটা হবে ইউনিফর্ম। আর অবশ্যই এই যে ম্যাটেরিয়ালস নিবা এটাকে আমরা আইসোটোপিক হোমোজেনিয়াস বলি। হোমোজেনিয়াস মানে হচ্ছে দেখতে একই রকম, সব জায়গায় একই রকম যদি মেনটেন করে তাহলে সেটাকে আমরা বলি হোমোজেনিয়াস। তাহলে কি দাঁড়ালো, তাহলে এটি হচ্ছে একটা রড অথবা বার যেরকম যেভাবে নাও, তাহলে এটা ক্রস সেকশন হতে হবে ইউনিফর্ম। এর বাইরে আরেকটা কথা হচ্ছে এটি সবসময় লেন্থ হচ্ছে থিকনেসের চেয়ে অনেক অনেক বেশি, অর্থাৎ এটির দৈর্ঘ্য, এটির থিকনেস মানে এটি কতটুকু ঠিক, অর্থাৎ এটির পুরুত্ব কতটুকু, পুরুত্ব হচ্ছে এই লেন্থটা অনেক অনেক বেশি। আর একটু যদি জেনারেলাইজ ফর্মে করো তাহলে এটি আসলে এটি প্রস্থটা দৈর্ঘ্যের চেয়ে অনেক অনেক বেশি হয়, দৈর্ঘ্যটা প্রস্থের চেয়ে অনেক অনেক বেশি, কিন্তু মোর অ্যাকুরেট শব্দ ল্যাঙ্গুয়েজ হচ্ছে লেন্থটা থিকনেসের চেয়ে বেশি। প্রস্থচ্ছেদটাকে আমরা প্রস্থচ্ছেদটাও ধরে, তবে থিকনেসটা হচ্ছে মোর পারফেক্ট। তাহলে প্রস্থচ্ছেদ বলো, সরি পুরুত্ব বলো, থিকনেস, অথবা যদি এটির প্রস্থ যদি বলো, তাহলে এই সেই তুলনায় এটির দৈর্ঘ্যটা অনেক অনেক বেশি এবং সেটা হচ্ছে ইউনিফর্ম। তো যদি এরকম হয় তাহলে এটাকে আমরা বলি বিম। তাহলে যেমন আমরা তোমার যে আমরা যে ঘর আছে মনে করো ঘর, তাহলে ঘরের বিম মানে হচ্ছে তুমি যদি একদিক থেকে আরেক দিকে ধরো, কলাম নিশ্চয়ই জানো, এটা ভার্টিক্যালি যেগুলো থাকে সেগুলো কলাম, তাহলে কলাম থেকে দেখবে আবার কলাম থেকে এক কলাম থেকে আরেক কলাম পর্যন্ত যে হরিজন্টালি যে লাইনগুলো টানা থাকে সেগুলোকে বলি আমরা বিম। আচ্ছা, একটু আবার ছোট্ট করে নোট লিখে রাখো এই বিমের জায়গায়। এইটা তো আমরা বললাম আমরা এই জেনারেল ফিজিক্সের ডেফিনেশন আমরা বিমটাকে এইভাবে ডিফাইন করলাম, কিন্তু তোমরা যেহেতু ম্যাথমেটিক্সে তোমরা ইচ্ছে করলে মাস্টার্স এর পরে বা মাস্টার্স এর লেভেলে অনেকেই এই কসমোলজি, হাই এনার্জি ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স এই সমস্ত জিনিসও কাজ করে, ওখানে আবার বিম কিন্তু তখন আর এই বিমকে আমরা বিম বলি না। অর্থাৎ বিম মানে হচ্ছে পার্টিকেল যদি একই সাথে হিউজ পরিমাণ পার্টিকেল যদি ফ্লো করে, তাহলে অনেক পার্টিকেল যদি অনেক কণা যদি একই দিকে যদি হিউজ পার্টিকেল যদি ফ্লো করে, তখন মনে হয় যে পার্টিকেল গুলো কন্টিনিউয়াসলি মুভ করছে, তখন সেটাকে আর পার্টিকেলের মতো মনে হয় না, মনে হয় যেন একটা বিমের মতো, অর্থাৎ সেখানে কোনো ডিসকন্টিনিউশন কিছু নাই এবং মনে হবে যে অনেক লম্বা জায়গায় একসাথে ফ্লো করছে। তো সেই হিসাবে যদি কোনো পার্টিকেল যদি একসাথে যদি হিউজ পার্টিকেল যদি একই দিকে ফ্লো করে, তখন তাকেও আমরা বিম বলি। যারা অ্যাডভান্স লেভেলে পড়ে যদি কখনো যদি এগুলা পড়ো, তাহলে বিমের অল্টারনেটিভ লিখে রেখো। এটা হচ্ছে আমরা জেনারেল ফিজিক্সে আমরা যেটা বললাম সেই বিম, কিন্তু ইনফ্যাক্ট পার্টিকেল ফিজিক্স বা নিউক্লিয়ার ফিজিক্স বা তোমরা যদি কসমোলজি ওইগুলো নিয়ে পড়াশোনা করো, তখন বিম মানে হচ্ছে ফ্লো পার্টিকেলস ইন ওয়ান ডিরেকশন। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে বেন্ডিং বিম মানে হচ্ছে যদি বাঁকানো থাকে, বিম বেন্ড তো হচ্ছে বাঁকানো। হ্যাঁ, তাহলে আমরা অত ডিটেলস করবো না, আমরা শুধুমাত্র এখানে একটা তোমাদের আর একটা টার্মিনোলজি আছে ক্যান্টিলিভার। স্যার কি বলো স্যার, আইসোমেট্রিক ম্যাটেরিয়াল একটু বলতেন যদি। সবগুলো যদি তোমরা এটা আসলে ইনফ্যাক্ট তুমি যদি একটু এতে দেখো, আইসোট্রপিক মানে হচ্ছে এটি এই স্যার আইসোমেট্রিক, হ্যাঁ আমি বুঝতেছি, অর্থাৎ আইসোমেট্রিক অর্থাৎ টার্মগুলো এসছে সিম্পলি সিমেট্রিক থেকে। হ্যাঁ, সিমেট্রিক থেকে এসছে আইসোমেট্রিক। আইসোমেট্রিক মানে হচ্ছে দেখতে একই রকম সিমেট্রি যদি ম্যানেজমেন্ট থাকে, একই রকম সিমেট্রি মানে হচ্ছে সিমেট্রিক কাকে বলে।
সিমেট্রি মানে হচ্ছে তুমি আমি ধরো আমরা ক্লাসে বসলাম, আমরা একটা লাইন ধরে বসলাম, হ্যাঁ, তখন যদি আমরা যদি তোমার পরে আরেকজন পরে আরেকজন তখন এটাকে আমরা বলবো আইসোমেট্রিক। মানে হচ্ছে তুমি যে জায়গায় পার্টিকেলটা নিলা, ধরো একটা ম্যাটেরিয়াল নিলা, সেই ম্যাটেরিয়ালের কোনো এক পোর্শনে তুমি যদি যাও তাহলে এই পোর্শনের পার্টিকেল যে অ্যারেঞ্জমেন্ট আছে, যদি আরেক পোর্শনে যদি না, তাহলে সেটাও যদি একই রকম পোর্শন থাকে তখন আমরা আইসোমেট্রিক বলি। তো এই শব্দটাও তুমি বসা দিতে পারো, তাহলে বসালে এটি একটা সুন্দর শব্দ। যদি তুমি আইসোমেট্রিকে বসাও তাহলে সেটাও কিন্তু আসলে ইনফ্যাক্ট বিমের জন্য হয়, অর্থাৎ বিমের এক জায়গায় যে প্রপার্টিস থাকে সেই প্রপার্টিসটা একই অ্যারেঞ্জমেন্টে একই সিমেট্রি ওখানে ফুলফিল করে, এই জন্য আমরা এটাকে আইসোমেট্রিকও বলি। আচ্ছা, এখন এই বিমটা যদি ক্যান্টিলিভার, তাহলে ক্যান্টিলিভার এই ডেফিনেশনটা আমি সিম্পলি তোমাদের থেকে নিয়েছি, এটি গুগল থেকে নিয়েছি। গুগলের যে ডেফিনেশন আছে সেই ডেফিনেশনটার প্রথম লাইনটা আমি নিয়েছি, তোমরা ওখান থেকে লিখতে পারো অথবা বই থেকে লিখতে পারো। তাহলে এখানে আমরা বলেছি কি ক্যান্টিলিভার মানে হচ্ছে যে ওখান থেকে যা আমি পিক করেছি সেটা হচ্ছে রিজিড স্ট্রাকচারাল এলিমেন্ট দ্যাট এক্সটেন্ডস horizontally and is suspended at only one end. তাহলে দেখো বিম আর ক্যান্টিলিভার কিন্তু এক, বিম আর ক্যান্টিলিভার হচ্ছে এক, প্রোভাইডেড ক্যান্টিলিভার হচ্ছে যদি তুমি এক প্রান্তকে যদি তুমি একটা রিজিড অবস্থান যদি সাথে যদি কন্ট্যাক্ট করে দাও এবং আরেক প্রান্ত যদি তুমি ওপেন রাখো এবং সেটা যদি হরিজন্টালি থাকে, তাহলে এটাকে আমরা বলি ক্যান্টিলিভার। তাহলে আসলে ইনফ্যাক্ট বিম আর ক্যান্টিলিভার হচ্ছে এক, কিন্তু বিমটা তুমি নিচে সব জায়গায় তুমি বিমের অর্থাৎ বিম সব জায়গায় সবকিছু তুমি সাপোর্ট করতে পারো কিংবা আনসাপোর্ট করতে পারো। তাহলে এই আনসাপোর্টের জন্য যদি তুমি এক জায়গায় যদি সাপোর্ট দাও, আরেক জায়গায় যদি তুমি আনসাপোর্ট রাখো, এক জায়গায় যদি তুমি ফ্রি রাখো, তখন সেটাকে আমরা ক্যান্টিলিভার বলি। তখন এই ফ্রি যখন রাখো তখন সেই ফ্রি দিয়েও সে তার লোডটাকে সইতে পারে। আবার যদি তুমি মনে করো যে এখানে যদি তুমি খুব অনেক ক্যান্টিলিভার আছে, এখানে খুব অল্প পরিমাণ লোড দেওয়া থাকে, অর্থাৎ বিমটাকে অনেকভাবে কাজে লাগানো যায়। একটা হচ্ছে ক্যান্টিলিভার মানে হচ্ছে তুমি যদি এই বিমটাকে এক জায়গায় যদি ফিক্সডলি লাগিয়ে রাখো কিন্তু আরেক জায়গায় যদি তুমি ফ্রি করে দাও, তখন এই বিমটাই হয়ে যায় ক্যান্টিলিভার। এখন তুমি যদি এটাকে এই বিমটাকে তুমি যে বিভিন্ন জায়গায় তুমি ইউজ করো, সে তুমি এই লিভারটাকে তুমি ব্যান্ড করে দিলা, মানে তোমার কাজের ধরনের উপর তুমি একটা ব্রিজ করলা, তুমি ব্রিজ করে তুমি ওখানে টাচ করতে চাও, যদি এক জায়গা থেকে আরেক জায়গায় তুমি লাগিয়ে দিতে চাও, অনেক বিল্ডিং আছে দেখবা একটা করে একটা ঝুলে মনে হয়, তাহলে এই ক্যান্টিলিভার সিস্টেমটাকে ওখানে বিল্ড করে নেয়। আবার দেখবা বহু জায়গায় ক্যান্টিলিভারকে আরো বহু ইউজ করে, যেমন তুমি অনেক জায়গায় এই ক্যান্টিলিভার মানে হচ্ছে লম্বা, তোমরা যারা গ্রামে থাকো আমি জানি না তোমরা এগুলোর সাথে পরিচিত কিনা, ক্যান্টিলিভার দিয়ে এক জায়গায় বন্ধ করে দিয়ে এক জায়গায় লাগিয়ে দিয়ে আরেক জায়গা থেকে অনেক পানি টেনে নিয়ে আসতে পারে। তাহলে বিম কাকে বলে? তাহলে বিমের ফিজিক্স ডিফিনিশন হচ্ছে যদি আমরা একটা ইউনিফর্ম আইসোট্রপিক বা হোমোজিনিয়াস যদি ম্যাটেরিয়াল নিই এবং সেই ম্যাটেরিয়ালের লেংথটা অবভিয়াসলি হতে হবে থিকনেস বা উইথের চেয়ে অনেক অনেক বেশি, সেটাকে আমরা বিম বলি। আর ক্যান্টিলিভার মানে হচ্ছে যদি আমি অবভিয়াসলি স্ট্রাকচারাল ম্যাটেরিয়াল, সেই ম্যাটেরিয়ালটাকে যদি অর্থাৎ আমরা এই যে সলিড ম্যাটেরিয়ালটাকে যদি আমরা কোনো এক জায়গায় যদি রিজিড স্ট্রাকচারে যদি রেখে দিই, যদি বাকি অংশটুকু যদি আমরা ফ্রি করে দিই অর্থাৎ ঝুলিয়ে দিই, তখন সেটাকে আমরা বলি ক্যান্টিলিভার। নিচে একটা ছবি, আমি সুন্দর একটা ছবি, আমার কাছে এটি সুন্দর লেগেছে, আমি জাস্ট নিয়ে এসেছি, আমি জাস্ট এখানে কাট পেস্ট করে দিচ্ছি, একটা ছবি দিলাম। আসলে ইনফ্যাক্ট যে ফিক্সড এন্ড দিয়েছে মানে হচ্ছে এটার সাথে আচ্ছা, তাহলে আমরা এটুকু যেটা দিচ্ছি এটা আসলে ইনফ্যাক্ট বিম, এইটা হচ্ছে বিম, এই দিকটা হচ্ছে বিম। তাহলে বিম তো অনেকভাবে থাকতে পারে, বিম ইচ্ছা করলে তুমি এখানে লাগিয়ে দিতে পারো, কারণ তুমি যদি এখানে বিমের সাথে এখানে নিচে স্ট্রাকচার দিতে পারো, এখানে স্ট্রাকচার দিতে পারো, মাঝখানে দিতে পারো। ইনফ্যাক্ট আমাদের ঘরের ভিতরে হচ্ছে আমরা এক কলাম থেকে আরেক কলামে জুড়ে দিই, সেটাও বিম। এখন তুমি যদি কোনো এক যে এই প্রান্ত হচ্ছে ফিক্সড, মানে হচ্ছে আমি ফিক্সডের সাথে দিলাম, তাহলে এটা হচ্ছে মূল স্ট্রাকচার। আর বাকিটুকু যদি আমি ফ্রি করে দিই, তাহলে এই দিকটা যদি আমি ফ্রি করে দিই, ডান দিকেরটুকু যদি ফ্রি করে দিই, সেটা যদি এই রিজিড অবস্থানে যদি সে তার বন্ধন বা বাইন্ডিং যদি সে রেখে দেয়, তখন সেটাকে আমরা বলি ক্যান্টিলিভার।
তা আমাদের কাছে যেটুকুন টার্মিনোলজি এক্সপ্লেনেশন করবার দরকার ছিল, আমার মনে হয় আমরা এই ইলেকট্রিসিটিতে আমাদের এটুকুন হলে চলবে। এর বাইরে আমরা, তোমরা জানো যে আমরা প্রত্যেক চ্যাপ্টারে, যেহেতু প্রত্যেক চ্যাপ্টারে আমরা চেষ্টা করি যে আমাদের যে থিওরি আমরা পড়ি সেই থিওরির উপর ডিপেন্ড করে আমরা কিছু কিছু এই ম্যাথমেটিক্যাল রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা দেওয়ার চেষ্টা করি। তো সেই হিসেবে আমি একেবারে সিম্পল কয়েকটা প্রবলেম তোমাদের জন্য দাঁড় করিয়েছি। এগুলো হচ্ছে জাস্ট হচ্ছে কি বলে, এটা এক্স্যাক্টলি অত সিম্পল প্রবলেম তোমাদের পরীক্ষা নিশ্চয়ই আসবে না। আমি শুরু করেছি একেবারে আমরা ওকে, অর্থাৎ আমরা যে ফর্মুলাগুলো নিয়েছি সেই ফর্মুলাগুলা দিয়ে যেন আমরা প্রবলেম সলভ করতে পারি। জন্য আমি যেই প্রবলেমগুলো সেট করেছি, প্রবলেমগুলো আমরা যে বেসিক ফর্মুলা আছে সেই ফর্মুলাকে স্টেপ বাই স্টেপ আসার জন্য আমি একেবারে সহজ করে নিয়েছি। তো সেই হিসাবে তোমরা আমার যে প্রবলেমগুলো আছে সেগুলো কিন্তু স্ট্রিক্টলি ফলো করবে না। এইগুলো হচ্ছে সিম্পলি রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য একটা সিম্পলি একটা ওয়ে দেখানো আছে। তো সেই হিসাবে এই 1 নাম্বার প্রবলেম, যেটি আমি তোমাদেরকে যেহেতু আগে ম্যাটেরিয়াল দিয়েছি তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো, আমরা এখানে লিখেছি প্রবলেম। তো কাগজ কলমে লিখে নিও, যদি কোথাও যদি না বুঝে থাকো তাহলে আমাকে জিজ্ঞেস করবো। A steel wire, obviously of 10 meters, 10 meter long and 2 meter in diameter is attached to the ceiling and a 200 Newton weight is attached to the end. আচ্ছা, তাহলে প্রবলেম সলভ করবার জন্য কি করতে হবে? আমরা তোমাদের ডেফিনেশন পড়াবার সময় আমরা বলেছিলাম ফার্স্ট অফ অল উই শুড রাইট অল দ্য গিভেন ভ্যালুস। তাহলে আমরা 1 নাম্বার কাজ হচ্ছে আমরা যে সমস্ত মানগুলো দেয়া আছে আমরা সবগুলো লিখে ফেলবো। তাহলে কি কি মান দেয়া আছে আমরা সব লিখে ফেলবো, তারপরে কোন মানটা বের করতে হবে সেটাই ইকুয়াল টু হোয়াট লিখবো। তার মানে হচ্ছে আমরা প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে পারবো। তাহলে ফার্স্ট অফ অল উই শুড আইডেন্টিফাই দ্য প্রবলেমস exact way or real way. তাহলে একটা স্টিল ওয়্যার দেয়া আছে, যেটির লেন্থ হচ্ছে 10 মিটার, এটির ডায়ামিটার হচ্ছে 2 মিলিমিটার এবং সেটি অ্যাটাচ করা আছে কোন সিলিং এর সাথে, এবং সিলিং এ অ্যাটাচ করে ওই ওয়্যারটাতে 200 নিউটন ওয়েট দেয়া আছে। তাহলে প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাপ্লাইড স্ট্রেস। তাহলে এটা খুব সহজে আমরা বললাম যে এই আমরা তাহলে গিভেন দ্যাট কি কি আছে। তাহলে একটা ওয়্যার আছে, এটির লেন্থ হচ্ছে 10 মিটার, ডায়ামিটার হচ্ছে 2 মিলিমিটার। তাহলে ডায়ামিটার যখন 2 মিলিমিটার দেওয়া আছে তাহলে আমাদের কাজ হচ্ছে যে এখানে যেহেতু মিলিমিটার দেওয়া আছে আমরা সবগুলো ইউনিটকে একই সিস্টেমে আনতে হয়। তাহলে আমাদের যে মানগুলো দেওয়া থাকে সবগুলোকে একই সিস্টেমে আনতে হবে, অর্থাৎ একই ইউনিটস, একই সিস্টেমস অফ ইউনিটস এ আনতে হয়। তাহলে আমরা L is equal to 10 মিটার লিখলাম, ডায়ামিটার ইকুয়াল টু 2 মিলিমিটার। তাহলে ডায়ামিটার যদি 2 মিলিমিটার হয়, আচ্ছা লিখে ফেলি আমরা, এরপর লিখলাম ওয়েট। তাহলে ওয়েট তো হচ্ছে আমরা ওয়েট এক্সপ্রেস করার জন্য কখনো ডাব্লিউ ইউজ করি, ওয়েট আর এফ একই, তাহলে আমরা ডাব্লিউ ইউজ করতে পারি অথবা এফ ইউজ করতে 200 নিউটন। স্ট্রেস ইকুয়াল টু কত? তাহলে আমরা জানি স্ট্রেস মানে হচ্ছে কি, স্ট্রেস মানে হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া। তাহলে ফোর্স পার ইউনিট এরিয়া যদি হয় তাহলে আমরা ফোর্সটা আমাদের দেয়া আছে, তাহলে এরিয়া তো সিম্পলি এরিয়া মানে হচ্ছে আমরা যদি যেহেতু ডায়ামিটার দেওয়া আছে তাহলে ডায়ামিটার থেকে আমাদের এরিয়া বের করতে হবে। তাহলে এটা ওয়্যার যেহেতু আমরা দিয়েছি তাহলে এটি হচ্ছে, এবং দেখা যাচ্ছে এটি 2 মিলিমিটার ডায়ামিটার মানে হচ্ছে এটি রেডিয়াস হচ্ছে 1 মিলিমিটার। তাহলে রেডিয়াস 1 মিলিমিটার, তাহলে এটি ইনফ্যাক্ট হচ্ছে আমরা পাই আর স্কয়ার হচ্ছে এটির এরিয়া। তাহলে এরিয়া হচ্ছে পাই আর স্কয়ার, এটি যদি বসাও তাহলে ফাইনালি স্ট্রেসের একক পাবো। সরি স্ট্রেসের অবশ্যই স্ট্রেসের একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, অবশ্যই সিজিএস এমকেএস সিস্টেমে। তো যেহেতু আমরা এমকেএস সিস্টেমে বসিয়েছি তাহলে যদি বসাও তাহলে আমি যদি ভুল না করে থাকি তাহলে মান যেটা লিখেছি সেটা তোমরা করে দেখবা, যদি এই মান যদি না আসে তাহলে যে তোমাদের যে মান আসবে সেই মান, অর্থাৎ সবসময় ক্যালকুলেটর ইউজ করবা, প্রোভাইডেড যে মানগুলা প্রপারলি বসাবা, বসায় তোমার যেই মান আসবে সেই মান লিখে ফেলবা। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার প্রবলেম। তার মানে হচ্ছে আমরা স্ট্রেস কাকে বলে, যেটা আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে স্ট্রেস, আমরা কাকে বলে আমরা ডিফাইন করেছি। তাহলে এটা আমরা স্ট্রেস বের করলাম। একই প্রবলেমটাকে আমি আবার একটু নিলাম, তাহলে নিলাম হচ্ছে 2 নাম্বার প্রবলেম হিসেবে যেটা দিয়েছি সে আসলে ইনফ্যাক্ট একই জিনিস। আমাদের টার্গেট হচ্ছে উই শুড ফাইন্ড আউট দ্য স্ট্রেন। তাহলে আমি ওই আমাদের যেই আমরা যে ডেফিনেশন গুলো পড়েছিলাম, অর্থাৎ আমরা যে ম্যাথমেটিক্যাল ফর্মুলাগুলো দিয়েছিলাম সেগুলো আসবার জন্য আমি একেবারে
সিম্পল প্রবলেম দিয়ে এগিয়েছে, কিন্তু পরীক্ষায় অত সিম্পল প্রবলেম আসবে না, অর্থাৎ সবগুলো মিলিয়ে আসবে। তাহলে নাম্বার 2 তে লিখেছি 10 মিটার লং স্টিল ওয়্যার, তাহলে স্টিল ওয়্যার এবং 10 মিটার লং, তাহলে আমরা আগে যেটা দিয়েছি আসলে সেটাকে আমি রাখলাম। ওয়্যার স্ট্রেসেস 3.08 মিলিমিটার, তাহলে এটি সরি, তাহলে এটি স্ট্রেসেস করেছে কত 3.08 মিলিমিটার ডিউ টু 200 নিউটন ওয়েট। তাহলে আমরা 200 নিউটন ওয়েট মানে হচ্ছে আমি যে আসলে আগে যে প্রবলেমটা রেখেছি একই, সব কিছু একই রেখে দিয়েছি, শুধু আমরা ফাইন্ড স্ট্রেন, তাহলে স্ট্রেন বের করবার জন্য আমাদের লাগবে, সেই জন্য আমরা এখানে 3.08 পার্সেন্টেজটা অ্যাড করে দিয়েছি। তার মানে হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার হচ্ছে প্রবলেমটা অলমোস্ট একই রকম, কিন্তু আমরা এখানে প্রথম প্রবলেমে আমরা স্ট্রেনের কোনো ভ্যালু ওখানে দিই নাই। ওকে, তাহলে এখানে লিখলাম 10 মিটার, তাহলে আমরা কতটুকু চেঞ্জ হলো 200 নিউটন মিটার, 200 নিউটন ওয়েট অর ফোর্স অ্যাপ্লাই করবার পরে সেটা হচ্ছে 3.08 মিলিমিটার। তাহলে যেহেতু আমরা ওখানে মিটার দিয়েছি আর এখানে হচ্ছে মিলিমিটার, তাহলে তুমি একটা কাজ করতে পারো, এটা যে কোনো এক সিস্টেমে নিতে হবে, এটা তুমি মিলিমিটার নাও অথবা মিটার নাও, একই কথা, কারণ আমরা যেহেতু স্ট্রেন বের করবো, স্ট্রেন কিন্তু চেঞ্জ ইন দ্য লেন্থ অর হোয়াট এভার ইট ইস, মে সে ইট ইস চেঞ্জ ইন দ্য লেন্থ ডিভাইড বাই অরিজিনাল লেন্থ। তাহলে এটা যেহেতু একই রাশির ইউনিট করব, তাহলে তুমি 10 মিটারকে তুমি মিলিমিটার নিতে পারো, অথবা 3.08 মিলিমিটার 08 মিলিমিটারকে তুমি মিটার নিতে পারো, অথবা তুমি যেভাবে নাও দুইটা একই রকম নিলে হবে। তাহলে নেওয়ার পরে জাস্ট একটা রিলেটিভ চেঞ্জ মানে হচ্ছে যা, তাহলে আমি যদি ভুল না করে থাকি তাহলে আমি যেটি লিখেছি 0.000308, এটি হচ্ছে স্ট্রেন। এটি আমি সরাসরি এইভাবে লিখেছি কারণ এখানে 3.08 লিখে আছে, তোমরা এটা ইচ্ছা করলে যে সায়েন্টিফিক ওয়েতে যেভাবে লিখে 3.08 ইন্টু 10 টু দি পাওয়ার, তাহলে 1 2 3 4 10 টু দি পাওয়ার -4 মিটার, সরি -4, কারণ ইটস ইউনিটলেস। তাহলে যেভাবে লিখে এটা হচ্ছে 2 নাম্বার প্রবলেম, তার মানে হচ্ছে 1 নাম্বার প্রবলেম 2 নাম্বার প্রবলেম সেম, প্রোভাইডে 1 নাম্বার আমরা স্ট্রেস বের করেছি, 2 নাম্বার হচ্ছে স্ট্রেন বের করেছি। আমরা বেসিক জিনিসগুলার নিউমেরিক্যাল ভ্যালু সেম রেখেছি। থার্ড ওয়ানকেও কিন্তু আমি আবার লিখলাম, একই প্রবলেমটাকে আমি আবার দিলাম, কি দিলাম, a steel wire of length 10 মিটার, তাহলে আমরা আগে যেটাকে 10 মিটার লিখেছি ইনফ্যাক্ট এটাকে আমি 10 মিটারে রাখলাম, ডায়ামিটার 2 মিলিমিটার, তাহলে এখানে ডায়ামিটার যেটা আমরা আগে চাওয়া হয়েছে সেম, স্ট্রেসেস 3.08 মিলিমিটার, তাহলে আমরা যেটাকে চেঞ্জ ইন দ্য লেন্থ লিখলাম সেটাও সেম রাখলাম, ডিউ টু 200 নিউটন ওয়েট। তাহলে আমরা আসলে ইনফ্যাক্ট 1 নাম্বার এবং 2 নাম্বার যেটি প্রবলেমটা সলভ করলাম, তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বারকে আসলে কম্বাইন ফর্মে 3 নাম্বার লিখে দিলাম। এরপর আমরা কি বললাম, তাহলে ফাইন্ড ইয়াং মডুলাস। তাহলে আমরা তো জানি ইয়াং মডুলাস কাকে বলে, তাহলে ইয়াং মডুলাস মানে হচ্ছে অবভিয়াসলি ইট ইজ স্ট্রেস ডিভাইড বাই স্ট্রেন। তাহলে স্ট্রেস আমরা 1 নাম্বার যেটি করেছি স্ট্রেস, 2 নাম্বার যেটা হচ্ছে স্ট্রেন, তাহলে তুমি একটা রেশিও যদি করো তাহলে ইউ উইল গেট দা ইয়াং মডুলাস। তাহলে 1 আর 2 নাম্বার যদি না আসে, যদি 3 নাম্বার আসে, তাহলে আমাদের কাজ হচ্ছে একই ফর্মুলাতে তুমি স্ট্রেস এবং স্ট্রেন লিখে, অথবা তুমি ইন্ডিভিজুয়াল স্ট্রেস স্ট্রেন করে এই ইয়াং মডুলাস বের করে দিবা। তাহলে 1 2 3 আসলে একই প্রবলেম, শুধুমাত্র আমরা যেহেতু স্ট্রেস স্ট্রেন এবং দুইটার রেশিওতে আমরা মডুলাস বের করি, তাহলে 1 2 3 আসলে একই প্রবলেমকে আমরা শুধু ভাগ করে দিলাম। ওকে, 4 নম্বরে আমি একটা প্রবলেম রেখেছি, এটা হচ্ছে এটি তোমাদের কাছে নিশ্চয়ই বিদ্যালয়ে বই আছে, এটি আমি জানি, এই বইটা তোমাদের থাকার কথা, এই বইটার থেকে আমি জাস্ট পিক করেছি। এটা তো হচ্ছে দ্য ইয়াং মডুলাস অফ স্টিল ইজ 2 × 10⁻12 9 per centimeter square, এটি সিজিএস সিস্টেমের মান দেয়া আছে। রিজিড মডুলাস ইজ 8 × 10⁻11 9 per centimeter square। তাহলে একটা স্টিলের ইয়াং মডুলাসের মান দেয়া আছে, রিজিড মডুলাসের মান দেয়া আছে, পয়সন্স রেশিওর মান কত, বাল্ক মডুলাসের মান কত। তাহলে আমরা যদি এই মান দুটো দেয়া আছে, তাহলে আমি আগে বলেছিলাম যে আমরা যদি পয়সন্স রেশিওর আমরা রেঞ্জ জানি, পয়সন্স রেশিওর রেঞ্জ হচ্ছে -1 to 0.5, তাহলে
মান যেভাবে দেয়া থাকুক, সাধারণত ভুল দেয়া থাকে না, তাহলে মান যেভাবে দেয়া থাকুক সেই মানটা তুমি যদি ফর্মুলাতে বসাও, বসাবার পরে এই রেঞ্জের ভিতরে আসলে তুমি মোটামুটি শিওর যে তোমার প্রবলেমটা সলভ করা আছে, প্রপারলি করতে পেরেছো। যদি কোনো কারণে রেঞ্জ যদি না আসে তাহলে একটু ক্রস চেক করে দেখবা। ক্রস চেক করবার পরও যদি তোমার মানটা যদি ওই রেঞ্জের বাইরে আসে তাহলে বুঝতে হবে যে প্রশ্নে কোথাও না কোথাও ভুল আছে এবং ইউ উইল গেট দ্য ফুল মার্কস। তাহলে আমি এখানে এটি যে আমাদের যে চারটা তোমাদের মডুলাসের চারটা রিলেশনশিপ দিয়েছিলাম, সেই রিলেশনশিপের ভিতর তুমি এই মানগুলো বসালে তুমি পার্সেন্টেজের মান পাবা এবং তুমি অ্যাজ ইউজুয়াল বাল্ক মডুলাসের মানও বের করতে পারবে। তাহলে আমার টার্গেট হচ্ছে আসলে ইনফ্যাক্ট এখানে পার্সেন্টেজ রেশিওটাকে এক্সপ্রেস করা, কারণ আমরা বাকিগুলোর আমরা এর 1, 2, 3 আমরা ওখানে পেয়েছি স্ট্রেস, স্ট্রেন, ইয়াং মডুলাস। ইভেন তুমি যদি রিজিডিভ মডুলাস বের করে, আমরা যদি বেসিক ফর্মুলা আছে তাহলে এই ফর্মুলাতে রিজিডিভ মডুলাসও আসতে পারে, সেগুলো আমরা জানি। কিন্তু পার্সেন্টেজ রেশিওটা হচ্ছে একটু চেঞ্জ, যেটা সেটাও কনস্ট্যান্ট, বাট সেটা কিন্তু হুকস লয়ের এক্স্যাক্টলি কনস্ট্যান্ট না, এটা হচ্ছে ল্যাটারাল স্ট্রেস এবং ল্যাটারাল স্ট্রেনের জন্য আসে, তাহলে সে পার্সেন্টেজ রেশিওর এরকম ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকতে পারে। তাহলে আমি এখানে যেটি বলেছি আমি আসলে জাস্ট ইনফ্যাক্ট আমি বই থেকে পিক করে বসিয়ে দিয়েছি, আমি ক্যালকুলেশন করে দেখি নাই, তোমরা একটু ক্রস চেক করে দেখবা যে যে আমাদের চারটা ফর্মুলা আমরা দিয়েছিলাম সেই চারটা ফর্মুলার যে জায়গায় এই ইয়াং মডুলাস এবং রিজিডিভ মডুলাসের মান বসিয়ে তুমি বাকি যে মান বের করতে দেয়, তাহলে সে ফর এক্সাম্পল এখানে হচ্ছে পার্সেন্টেজ রেশিও, বাল্ক মডুলাস, এগুলো বসালে যে মানগুলো আছে আমি জাস্ট সেগুলো বসিয়ে দিয়েছি, আমি কিন্তু ক্যালকুলেশন করি নাই। ওকে, এটি হচ্ছে লাস্ট প্রবলেম। আমরা আরেকটা প্রবলেম দিয়েছি, সেই প্রবলেমটা একই রকম। এই প্রবলেমটা আমি তোমাদেরকে পিক করেছি মোস্ট প্রবাবলি আমি প্রপার্টিজ ম্যাটার কোনো একটা বই থেকে, মোস্ট প্রবাবলি এটা আমি বিজলালের বই থেকে, আমি ভুল না করে থাকি কারণ আমি রেফারেন্স লিখি নাই, কিন্তু আমি বই থেকে নিয়েছি। তাহলে এটাতে আমরা কি দিয়েছি, এটা হচ্ছে দ্য লেন্থ অফ ওয়্যার ইজ 600.1 সেন্টিমিটার when a load of 10 কিলোগ্রাম ওয়েট ইজ সাসপেন্ডেড ফ্রম ইট। এটা কিন্তু ভালো করে দেখবা যে আমরা সেন্টেন্সটা কি বলে। আমরা এখানে কিন্তু বলেছি দ্য লেন্থ অফ ওয়্যার ইজ 600.1 সেন্টিমিটার when a load of 10 কিলোগ্রাম ওয়েট ইজ সাসপেন্ডেড ফ্রম ইট। তাহলে এই যে আমরা এখানে ওয়্যারের লেন্থ বলেছি 600.1, এটা কিন্তু নর্মাল অবস্থায় না, এটা হচ্ছে 10 কিলোগ্রাম ওয়েট যখন তুমি সাসপেন্ড করেছো, অর্থাৎ 10 কিলোগ্রাম ওয়েট যখন সেখানে তুমি ঝুলিয়ে দিয়েছো তখন ওয়েটটার লেন্থ হচ্ছে এইটুকু, তার মানে এটা কিন্তু অরিজিনাল লেন্থ না। The cross sectional area of the wire is 0.04 মিটার স্কয়ার। তাহলে ক্রস সেকশনাল এরিয়া কিন্তু আমরা এখানে সরাসরি ক্রস সেকশনাল এরিয়া দিয়ে দিয়েছি, এইখানে ক্রস সেকশনাল এরিয়াটা দেয়া আছে। ক্রস সেকশনাল এরিয়া মানে হচ্ছে আমরা যেটা একটা আগে এরিয়া বের করেছিলাম, আমরা যেখানে স্ট্রেসের ফোর্স পার ইউনিট এরিয়া মানে এরিয়ার আমরা ওখানে প্রথম 1 নম্বরে আমরা বের করেছিলাম ডায়ামিটার থেকে, এখানে সরাসরি দেয়া আছে। তাহলে পরীক্ষা যদি এখানে সরাসরি দেয়া থাকে তো ভালো কথা, গুড। যদি দেয়া না থাকে তাহলে কিন্তু তোমাকে আগে এরিয়াটা বের করে নিতে হবে। তাহলে এখানে দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য ওয়্যার ইজ 0.04 মিটার স্কয়ার। তাহলে ক্রস সেকশনাল এরিয়া মানে হচ্ছে এটির এরিয়া দেয়া আছে কিসের, ওয়্যারের। স্যার ক্রস সেকশনাল এরিয়াকে হলো প্রকাশ করা হয় কি দ্বারা, মানে এটার প্রতীকটা কি? ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে সিম্পলি, প্রথম কথা হচ্ছে যদি এটা যদি আমাদের এই যে আমরা যখন যে কোর্স পড়ছি এই কোর্সটা হচ্ছে জেনারেল ফিজিক্স, এই জেনারেল ফিজিক্সে আমরা ইউজ করি এ, কিন্তু ইনফ্যাক্ট এটার অরিজিনাল সিম্বল হচ্ছে সিগমা। যখন আমরা ক্রস সেকশনাল এরিয়া বলি এটার এটি প্রপার সিম্বল হচ্ছে সিগমা। হ্যাঁ, সিগমা, এটি হচ্ছে ক্রস সেকশনাল এরিয়ার। কিন্তু আমরা যেহেতু জেনারেল ফিজিক্স পড়ছি, জেনারেল ফিজিক্সে আমরা সিম্বলটা হচ্ছে এ। ওকে, তাহলে the length of the wire reduced to 600 centimeter when the load is removed. তার মানে হচ্ছে আমরা যখন এই 10 কিলোগ্রাম ওয়েট যখন আমরা উইথড্র করেছি, রিমুভ করেছি, তখন ওয়্যারটার লেন্থটা রিডিউস হয়ে গেছে 600 সেন্টিমিটার। ওকে,
তারপর পরে প্রশ্ন হচ্ছে ফাইন্ড দ্য ইয়াং মডুলাস অফ দ্য মেটেরিয়াল অফ দ্য ওয়্যার। আমরা আগেও বলেছি আমরা যে ওয়্যার আসলে যে ওয়্যারের রেডিয়াস আমরা যে মডুলাস বের করি ইনফ্যাক্ট সেটা হচ্ছে ওই ওয়্যারটা কোন ম্যাটেরিয়ালের, ওই ম্যাটেরিয়ালের মডুলাস আমরা বের করি। তাহলে ফাইন্ড দ্য ইয়াং মডুলাস অফ দ্য ম্যাটেরিয়াল অফ দ্য ওয়্যার মিনস এই ফাইন্ড দ্য ইয়াং মডুলাস অফ দ্য ওয়্যার, তাহলে অফ দ্য ওয়্যারও থাকতে পারে অফ দ্য ম্যাটেরিয়াল অফ দ্য ওয়্যার একই। তাহলে এখানে কি কি মান দেয়া আছে সেগুলো তোমরা, আমি এখানে সিডব্লিউ লিখেছি, এইচডব্লিউ লিখেছি, তাহলে সময় থাকলে আমরা এখানে করে ফেলতে পারি, আর যদি সময় না থাকে তাহলে তুমি এটা বাসায় পরে পরে করবা। তাহলে এক নাম্বার হচ্ছে গিভেন দ্যাট, তাহলে কি কি দেয়া আছে আমাদের লাগবে কি, তাহলে ইয়াং মডুলাস বের করতে আমাদের লাগবে স্ট্রেস লাগবে, স্ট্রেন লাগবে। তাহলে তোমরা এখান থেকে আমাদের অরিজিনাল এই ওয়্যারটার লেংথ হচ্ছে ইনফ্যাক্ট 600 সেন্টিমিটার। আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখবা, আমরা এখানে কিন্তু এই ইউনিট কিন্তু আমরা অনেক চেঞ্জ করেছি, কোথাও সেন্টিমিটার, কোথাও কিলোগ্রাম ওয়েট, কোথাও মিটার স্কয়ার। তাহলে তোমাদের কিন্তু ওই যেটা অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের সবগুলো একক একই সিস্টেমে রাখতে হবে। তাহলে যদি তুমি সিজিএস রাখো তাহলে সবগুলো সিজিএস রাখবা, তুমি যদি এমকেএস রাখো তাহলে সবগুলো এমকেএস রাখবা, যেহেতু আমাদের এটা ইয়াং মডুলাস বের করতে দিয়েছে। যদি তোমার শুধুমাত্র স্ট্রেন চাইতো তাহলে তুমি যে কোনো একটা সিস্টেমে করে নিলেই হতো। তাহলে এখন এখানে সবগুলোকে একই সিস্টেমে নিতে হবে। তাহলে যদি না, তাহলে দ্য লেংথ অফ দ্য, তাহলে অরিজিনাল লেংথ হচ্ছে 600 সেন্টিমিটার, কিন্তু আমরা যখন থেকে 10 কিলোগ্রাম ওয়েট দিলাম, তাহলে 10 কিলোগ্রাম ওয়েট মানে হচ্ছে তুমি যেখানে ফোর্স ওয়েট যদি 10 কিলোগ্রাম ওয়েট দাও, তাহলে 10 কিলোগ্রাম ওয়েট, তাহলে আমরা এখানে নিউটন তো বের করে নিতে পারো। তাহলে তুমি ওখানে তুমি যদি জি দিয়ে গুণ দাও, তাহলে জি দিলে গুণ দিলে তাহলে ইউ উইল গেট দ্য নিউটন। তাহলে এল হচ্ছে 600 সেন্টিমিটার। সাপোজ এটি চেঞ্জ হয়েছে তখন আমরা যখন ফোর্স আর ওয়েট 10 কিলোগ্রাম ওয়েট করলাম তখন এটি হচ্ছে 600.1 সেন্টিমিটার। তার মানে এটি চেঞ্জ হয়েছে আসলে ইনফ্যাক্ট 0.1 সেন্টিমিটার। ডেল এল ইজ ইকুয়াল টু 0.1 সেন্টিমিটার। আর এরিয়া তো ক্রসিং এরিয়া দেয়া আছে, এটা যেটা আমরা এখানে এই হিসেবে ইউজ করি সেটা হচ্ছে 0.04 মিটার স্কয়ার। তারপরে তুমি যদি ফর্মুলা বসাও তাহলে ইউ উইল গেট দ্য ইয়াং মডুলাস, কিন্তু মানটা কত আসে আমি সেটা লিখিনি, তোমরা সেটা করে যা আসে সেটাই লিখবা। তাহলে মানটা কিভাবে আসবে, তো তুমি যদি সিজিএস সিস্টেমে রাখো তাহলে এটি হচ্ছে 9 পার সেন্টিমিটার স্কয়ার, তুমি যদি এমকেএস সিস্টেমে রাখো তাহলে নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এইটুকু নিয়ে হচ্ছে আমার এই চ্যাপ্টারের আমরা যে এখন পর্যন্ত আমি যেগুলো চিন্তা করেছি, তাহলে আমরা এইটুকু পর্যন্ত আমরা পড়লাম ইলেকট্রিসিটির জন্য। আর তোমাদের আরেকটা চ্যাপ্টার আছে নেক্সট ক্লাসে আমরা সেটা শুরু করতে চাই, সেটা হচ্ছে সারফেস টেনশন। আমরা আগামী ক্লাসে সারফেস টেনশন শুরু করব। তোমাদের যদি এই চ্যাপ্টার কিংবা আচ্ছা অথবা যদি গ্রেভিটি এবং গ্রেভিটেশনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করতে পারবা। কিন্তু আমরা আমাকে আসলে আমরা ইনফ্যাক্ট তোমরা আমাকে কেউ একজন মেইল করেছিলে আমি গ্রেভিটেশনের পিডিএফ ফাইল দিতে পারি কিনা। আসলে ইনফ্যাক্ট আমরা তোমাদের জন্য তো আসলে গেলে আমরা রেডি করি নাই, আমরা আসলে চিন্তা করি অনার্স লেভেলে বেসিক সায়েন্স কোর্সে আমরা এরকম লাইন টু লাইন আমরা লিখে দিই না। কারণ এটা লিখে দিই না এই জন্যই, কারণ হচ্ছে আমরা যত ম্যাথমেটিক্সে একটি লাইন টু লাইন আমরা লিখি, অর্থাৎ আমরা চেষ্টা করি আমরা শুরু করলাম, অর্থাৎ আমরা একসাথে কাজ করে লাইনের পর লাইন আমরা নিজেরা বের করলাম। তো সেই হিসাবে ওই গ্রেভিটি বা গ্রেভিটেশন চ্যাপ্টারের আমি যেভাবে তোমাদের ক্লাস রেডি করেছিলাম মানে হচ্ছে, অর্থাৎ আমার কাছে এলোমেলো শীট থাকে, অর্থাৎ ওখান থেকে আমরা যেটুকুন পড়ি আমরা ওইটুকুন বোর্ডে লিখি, কথা বলি লিখি, তোমরা লিখো সেরকমই আছে আমার কাছে, কিন্তু এরকম শীট করা নাই, ম্যাটেরিয়ালস আঁকা নাই, সুতরাং সেটা আমার সম্ভব না। কিন্তু আমরা যেহেতু এই এখন ভার্চুয়ালি আমাদের ক্লাস নিচ্ছি, সেই হিসাবে আমরা যখন আবার সারফেস টেনশন শুরু করব, তো সারফেস টেনশন শুরু করবার আগে তোমাদেরকে আগামী ক্লাসে আমি যা পড়াবো, অর্থাৎ যেটুকু আমি পড়াবার চেষ্টা করব তার আগেই আমি চেষ্টা করবো তোমাদেরকে ম্যাটেরিয়ালস পাঠিয়ে দিতে। তো সেই হিসাবে আজকে এই পর্যন্ত থাকুক। আগামী ক্লাসে আমরা সারফেস টেনশন শুরু করতে চাই এবং ক্লাসের আগে আমি চেষ্টা করবো তোমাদেরকে ম্যাটেরিয়ালস পাঠিয়ে দিতে। আসসালামু আলাইকুম স্যার। তাহলে যদি কোনো আগামী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।